বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ভালো থাকো, এটাই কামনা। আজ আমি তোমাদের নবম শ্রেণীর একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে জুতা আবিষ্কার। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করছি। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সনের 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালে রবীন্দ্রনাথকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য পাঠানো হলেও তিনি বেশি দিন স্কুলের শাসনে লেখাপড়া করতে পারেননি। তিনি ছিলেন এই উপমহাদেশেরই এক অনন্য প্রতিভা। পরে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান। সেখানে পড়াশোনা অসমাপ্ত রেখে তিনি দেশে ফিরে আসেন। বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়কর। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। তার প্রথম মাত্র 15 বছর বয়সে কবিতাটির নাম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতাও ছিলেন। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি কবিতার সকল শাখায় তার অবদানের সমৃদ্ধ। এই বিশিষ্ট কবি 22শে শ্রাবণ 1348 সনের 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ছিল আমাদের কবি পরিচিতি। এখন কবিতাটি দেখো, তোমরা সবাই ধরো, আমি কবিতাটি পড়ছি, তোমরা দেখো। কবিতাটির নাম হচ্ছে জুতা আবিষ্কার। এক সময় মানুষের পায়ে জুতো ছিল না, খালি পায়ে হাঁটত। আদিম যুগ থেকেই মানুষ খালি পায়ে হেঁটেছে, তখনও জুতো আবিষ্কার হয়নি। ধীরে ধীরে মানুষ যখন সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করেছে, তখন ধীরে ধীরে এই জুতো আবিষ্কার হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই জুতা আবিষ্কার নিয়ে একটা কবিতা লিখেছেন। কহিলা হবু শুনো গো গবু রায়। এই রাজার নাম হচ্ছে হবুচন্দ্র রায় আর মন্ত্রীর নাম হচ্ছে গবুচন্দ্র রায়। তো হবুচন্দ্র রায় রাজা গবুচন্দ্র রায়কে বলতেছেন, শুনো গো গবু, কালকে আমি ভেবেছি সারা রাত্র। কালকে সারা রাত রাজা ভেবেছেন, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। রাজা যখন মাটিতে পা ফেলেন, তখনই তার পায়ে ধুলো লাগে, মলিন ধুলো, পা নোংরা হয়ে যায়। সেই জন্য গোপচন্দ্রকে বলছে, আমি ধরুন মাটিতে পা ফেলা মাত্র আমার পাটা ধুলাবালিতে মলিন হয়ে যায়, কেন হবে? কেন আমার পায়ে ধুলো লাগবে? রাজার কাছে কিছুই নাই দৃষ্টি, রাজার কাজে কিছুই নাই দৃষ্টি। তুমি মন্ত্রী হয়েছ, রাজার দেখাশোনার জন্য রাজার কোনো কাজে তোমার দৃষ্টি নেই। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই এ অনাসৃষ্টি। সমস্ত রাজ্যের মধ্যে আমি যেখানেই যাই সেখানেই আমার পায়ে মাটি লাগে, এটা কি অনাসৃষ্টি নয়? শীঘ্রই এর করিবে প্রতিকার, নইলে কারো রক্ষা নাহি আর। তোমরা সবাই মিলে খুব দ্রুত এটার প্রতিকার করো, যেন আমার পায়ে ধুলো না লাগে, সেই ব্যবস্থা করো, নাহলে কারোরই রক্ষা নেই। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে গর্ম বহে গাত্র। গবুচন্দ্র রাজার কথা শুনে গবুচন্দ্র মন্ত্রী ভেবে অস্থির হয়ে গেল, তার সমস্ত শরীর গরম হয়ে গেল। পণ্ডিতের হইল মুখ চুম, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে।
সমস্ত পণ্ডিতেরা এটা শুনে তাদের মুখেও চুনকালি পড়ল যে রাজার পায়ে ধুলো লাগবে, কিন্তু তারা কোনো কিছুই ব্যবস্থা করতে পারতেছে না। সবাই ঘুম হারাম হয়ে গেছে, কীভাবে এই রাজার পায়ে যাতে ধুলো না লাগে এই ব্যবস্থা করতে পারে। রান্নাঘরে নাহিক চরে হাঁড়ি, কান্নাকাটি করিল বাড়ির মধ্যে। অশ্রু জলে ভাসে পাকা দাড়ি, কহিল গবু হবুর পাদ পদ্মে। যদি না ধুলো লাগিবে তবে পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়। রাজার পায়ে ধুলো না লাগার জন্য তারা সারা রাত ধরে চিন্তা করলো, চিন্তায় অস্থির হয়ে গেল। যদি সুরাহা না করতে পারে তাহলে সবার গর্দান যাবে, কারো রক্ষা থাকবে না। সেই জন্য রান্নাঘরেও কারো হাঁড়ি চললো না, রান্না বান্না হয়নি, ঘুম আসলো না। কেঁদে কেঁদে পাকা দাড়ি ভিজিয়ে চলছে, কোনো সমাধান করতে পারতেছে না। পরে গোবুচন্দ্র রায় একটা বুদ্ধি বের করলো, বলল যদি রাজার পায়ে ধুলো না লাগে তাহলে আমরা রাজার পা থেকে কীভাবে ধুলো নেব। আমরা হিন্দু শাস্ত্রের মতে যখন কাউকে নমস্কার করি তখন আমরা বলে থাকি যে আপনার পায়ের ধুলো আমার শিরোধার্য, মানে নমস্কার করা ইসলাম ধর্মতে সালাম করা, সালাম করা মানে পায়ের ধুলো নেওয়া। তো তখন গোবুচন্দ্র এই বুদ্ধি বের করল। শুনিয়া রাজা ভাবিল ধুলি ধুলি। তখন রাজা সিংহাসনে বসে ধুলে ধুলে ভাবতেছে। কহিল শেষে কথাটা বটে সত্য, এই কথাটা সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি। তার আগে কি করো, এই ধুলি বিদায় করো, যাতে রাজার পায়ে কোনো ধুলা লাগতে না পারে। ভাবিয়ে পরে পদধূলির তত্ত্ব, এই যে পদধূলি নেওয়া সেই তত্ত্বটা পরে ভেবো, প্রথমে আগে ধুলোবালি দূর করো। ধুলো অভাবে না লেগে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে, কেন বা তবে কুশিনো এতগুলো উপাধি দ্বারা বৈজ্ঞানিক ভিত্তি। যে তোমরা যে রাজার কাছ থেকে প্রতি মাসে মাসে অনেক মাইনে খাও, টাকা খাও, বেতন খাও, এগুলো আমাদের কী জন্য, কী কাজে লাগতেছে? আমার যদি কোনো কাজেই না আসতে পারো তাহলে এই উপাধি দ্বারা এক একজন এক একটা মন্ত্রী উপাধি দিই, তোমরা কেউ বৈজ্ঞানিক, কেউ এই মন্ত্রী, কে সেই মন্ত্রী, কিন্তু রাজার কোনো কাজেই তোমরা যদি না লাগো তোমাদেরকে মাইনে দিয়ে সংখ্যা পোষণ কোনো মানেই হয় না। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। আগে আগের কাজ সারো, তার মানে আগে আমার পায়ে কীভাবে ধুলো না লাগে সেই ব্যবস্থা করো, পরে তোমার তুলিতত্ত্ব এগুলো নিয়ে পরে ভাববো। আধার থেকে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী। রাজার কথা শুনে সবার চোখে আধার নেমে আসলো। যতন ভরে আনিল তবে মন্ত্রীরা অন্যান্য রাজ পরিষদের সদস্যরা সবার চোখে আধার দেখতে শুরু করলো। যেখানে যত আসিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যত ছিল যন্ত্রী। মন্ত্রীরা তখন কি করলো, দেশে বিদেশে যত জায়গায় যত জ্ঞানী গুণী ছিল দেশে বিদেশে সবাইকে ডেকে নিয়ে আসলো। বসিল সবে চশমা শুকরে আঁটি, ফুরে গেল 19 পিপে নস্য। এইসব জ্ঞানী গুণী বিজ্ঞানী এদেরকে নিয়ে বসে সভা শুরু করলো, কীভাবে রাজার পায়ে ধুলো না লাগার ব্যবস্থা করা যায়। সবাই বয়স্ক, অতি বয়স্ক আছে, কেউ চোখেও কম দেখে, সবার চোখে চশমায় এঁটে বসলো। আলোচনা করতে করতে রাজার 19 পিপে শস্য শেষই করে ফেললো, কোনো সমাধান পেল না। পিপে মানে বড় কাঠের পাত্র, বাক্সের পাত্র যেটার মধ্যে খাদ্যশস্য রাখা হয়, সে 19 পিপে খাদ্য শেষ করে ফেলল। অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। কোনো সমাধান করতে না পেরে যদি চিন্তা করে তারা মাটিকেই দূর করে দেওয়ার জন্য। যদি মাটি দূর হয়ে যায়, তখন বললো যে মাটি যদি দূর হয়ে যায় তাহলে আমরা শস্য ফলাবো কোথায়। কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে তবে কেন তবে,
তো তোমরা যদি সমস্যার সমাধানই করতে না পারো, তা আমার তো কোনো পণ্ডিতেরই দরকার নেই। এই পণ্ডিতের কি কাজ এখানে? পণ্ডিতের কেন আছো? সকলে মিলিয়ে যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। কোনো উপায় না দেখে সকল পণ্ডিতেরা যুক্তি করে তখন কি করলো? ঝাঁটা কিনল। কতগুলো? 17.5 লক্ষ ঝাঁটা ক্রয় করা হইল। ঝাঁটের চোটে পথের ধুলো এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। 17.5 লক্ষ ঝাঁটা দিয়ে যখন ঝাড় শুরু করলো, তখন ধুলোয় সব অন্ধকার হয়ে গেল পুরো রাজ্য। রাজার শরীর, রাজার মুখ সব ধুলায় ভরপুর হয়ে গেল। ধুলো দূর করতে আগে তো ছিল লাগে ছিল পায়ে, এখন কোথায় লাগলো? রাজার শরীরে, রাজার মুখে, সমস্ত শরীরে এবং রাজ্যসভার সব বাড়ি ঘরের ভিতরে, সবার ভিতরে, সবগুলোর ভিতরে ধুলোয় ভরপুর হয়ে গেল। ধুলো দূর করতে গিয়ে কি করলো? ধুলোয় ভরপুর করে দিল। ধুলায় কেহ মেলিতে নরে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। এমন অবস্থা হয়ে গেল, কেউ চোখ মেলে হাঁটতেও পারতেছে না, চোখ মুখ ভরে যাচ্ছে ধুলোয়। এমনকি ধুলোয় বাতাসে মিশ্রিত হয়ে সূর্যের আলো পর্যন্ত ঢাকা পড়ে গেছে। 17.5 লক্ষ ঝাড়ু দিয়ে, ঝাঁটা দিয়ে যদি ঝাড় দেওয়া হয়, তাহলে কি পরিমাণ ধুলো হতে পারে বুঝতে পারো না? এই জন্য সূর্যের আলো পর্যন্ত মাটিতে পড়তেছে না। ধুলার বেগে কাশিয়া মরে লোক। যখন নাক মুখ দিয়ে ধুলো ঢুকে, তখন সবাই কাশি হয়। এই কাশিতে মানুষ এখন মারা যাচ্ছে। ধুলার মাঝে নগর হলো উজ্জ্বল। নগর আর নগর নেই, নগর দেখা যাচ্ছে না। ধুলোয় সব অন্ধকার হয়ে গেছে, আর ধুলোয় সব মলিন হয়ে গেছে। নগর থাকে সৌন্দর্য, নগর থাকে সুন্দর, কিন্তু এই ধুলোর চোটে নগর হয়ে গেছে কি মলিন, আর নগর নেই। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। রাজা এখন বলতেছে, তোমাদেরকে বললাম ধুলো দূর করার জন্য, কিন্তু তোমরা এমন কাজ করেছ, ধুলোয় দূর করার পরিবর্তে সমস্ত রাজ্য ধুলায় ভরপুর করে দিয়েছ। এই ছিল প্রভুচন্দ্র রাজার প্রভুচন্দ্র মন্ত্রীর কাহিনী। কিছু অধ্যায় অংশ আমরা পড়লাম। এখন তোমাদের সামনে আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি, সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা প্রশ্নগুলো দেখো। প্রভুচন্দ্র রাজার মন্ত্রীর নাম কি? পণ্ডিতের মুখ চুন হয়েছিল কেন?
জ্ঞানী গুলিকা বসে কত পেঁপে শস্য খেয়েছিল। সকলেই যুক্তি করে কতগুলো ঝাঁটা ক্রয় করেছিল। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই মতো পড়ালেখা করবে। সবাইকে এই কামনা রেখেই আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।